এমন স্কুল কই পামু মা? এই প্রতিবন্ধী বাচ্চা দেখে কোন স্কুলে কেউ নেয় না মা। হ্যাঁ, কত স্কুলে গেছি, কোন স্কুলে নেয় না, সবাই অবহেলা করে মা। আমি গরিব মানুষ, আমি ওই টাকা কই পামু মা? আমি তো এই টাকা জোগাইতেও পারবো না। তা কি আপনার চিন্তা করা লাগবে না, আপনার বাচ্চার স্কুলে দিতে 1 টাকাও লাগবে না। সেলিম ভাই নিজে ভ্যান চালাইয়া এসে আপনার বাচ্চারে নিয়ে যাবে। ও কাকি দেখছেন, ওই যে দেখা যাইতেছে সেলিম ভাই ভ্যান চালাইয়া বাচ্চা নিয়ে স্কুলে যাইতেছে। বাচ্চাদের নেওয়ার জন্যই আসছিল মনে হয়। আমরা করব জয়, আমরা করব জয়। যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি তাদের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। বর্তমানে আমি রয়েছি মাদারীপুর জেলা রাজুর থানায় ইসুফপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়। সভাপতি সেলিম ভাই, আমরা তার সাথে কথা বলবো। আজকে যেহেতু শুক্রবার, এর কারণে এই প্রতিবন্ধী স্কুলটি বন্ধ। যেই কথাটি আমি আপনাদেরকে বলবো সেটা এই স্কুলের একটি অসাধারণ গল্প আছে যেটা আপনারা কেউ জানেন না। এই গল্পটি যদি আপনি শোনেন আপনার গা শিউরে উঠবে অবশ্যই। আর এই আমাদের এই প্রতিবন্ধী স্কুলের সভাপতি, তাই না সেলিম ভাই? ভালো আছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা আপনার এই স্কুলের ইতিহাসটা এবং গল্পটা জানতে চাচ্ছি একটু। ইতিহাস গল্পটা অনেক দুঃখের এবং কষ্টদায়ক ব্যাপার। সেটা আমার মেয়েকে ঘিরেই আর কি এই পথ চলা। আমার মেয়েটা জানেন যে প্রতিবন্ধী। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম আক্তার, আমার বাবা মোহাম্মদ সেলিম শরীফ। আপনারা সকলেই জানেন যে আমার বাবা একটা স্কুল তৈরি করছে। সেই স্কুলটা অনেক কষ্টে তৈরি করতে হয়েছে, কারণ যখন আমি ছোট ছিলাম, পড়াশোনার বয়স হয়েছিল, তখন আমরা কোনো স্কুলও ভর্তি করতে চাই না, কারণ আমার মাথায় সমস্যা, আমি হাঁটতে পারি না, ইত্যাদি কথা বলছিল। তা আমার পড়াশোনা যাতে থেমে না থাকে, তাই আমার বাবা নিজের দিকে একটা স্কুল তৈরি করে, যে সমাজে আমার মেয়ের মতন আরও বাচ্চারা আছে, তারা যেন পড়াশোনার সুযোগ পায়। সেই সুবাদে আমার বাবা স্কুল তৈরি করে 2018-এর দিকে। তো সেখান থেকে আমি পড়াশোনা করি। স্কুলটা তৈরি করতে গিয়ে আমার বাবা অনেক কষ্ট করতে হয়েছে, যেহেতু বাবা পড়াশোনায় একটু কম পারতো। তো সেই সুবাদে অনেক লোকেই বলছে যে ভ্যান চালক স্কুল তৈরি করে কি করবে, এটা হলো বোকামি, এইসব দিয়ে অনেক ব্যবসা করবে ইত্যাদি। তো এইসবের জন্য আর কি অনেক সমাজের লোকের কাছে আমার আব্বু অপমানিত হইতে হয়েছে দিনের পর দিন। তাও আমার আব্বু শুধু আমার কথা ভেবে আর আমার মতন আরও 5টা শিশুদের যাতে গড়ে তুলতে পারে, সেই সুবাদের জন্য আমার বাবাটা স্কুল তৈরি করে। মানুষের অপমান লাঞ্ছনা সহ্য করে স্কুলটা এই অবধি আনছে। তো তখন স্কুলে বাচ্চাদের আনানোর জন্য কোনো গাড়িও ছিল না। আমার বাবা নিজে ভ্যান চালিয়ে গাড়ি থেকে স্কুলে আনতো, আবার দিয়ে আসতো। তো এখন আপাতত আমাদের ভ্যানটাও পরিত্যক্ত অবস্থায় রয়েছে, ব্যাটারি কেনার সামর্থ্য নাই, আমাদের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না। তো এখন আমাদের যে স্কুলে যাতায়াতের রাস্তা, ওইটাও তোভাবে সজ্জিত না যে বাচ্চারা গাড়ি যাতায়াত করতে পারবে। এখন এর জন্য স্কুলে বাচ্চারা আসতেও পারতেছে না, ওদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতেছে। আর যেহেতু ভ্যানটা পরিত্যক্ত, সে তোমার বাবাও নিয়ে আসা করতে পারতেছে না। সেই সুবাদে সরকারের কাছে বলা যায় যে আপনি যত দ্রুত সম্ভব স্কুলটা অন্তর্ভুক্ত করে দিন, বাচ্চাদের পড়ালেখার সুযোগ করে দিন। এতে একটা প্রতিবন্ধী বাচ্চা সমাজের সাফল্যের কারণ হয়ে উঠবে। প্রতিবন্ধীরা বোঝা না, এরা চাইলে অনেক কিছু করতে পারে। এটা দেখানোর সময় যদি এখন আমরা না দেখি, তাহলে ভবিষ্যতে এরা বোঝা হয়ে থাকবে। আসলে তো এরা বোঝা না, এদেরও বুদ্ধি আছে, এরাও চাইলে জীবনে কিছু করতে পারে, কিন্তু এদের সুযোগ দেওয়া দরকার। ঢাকা আমার থাকা অসম্ভব হয়ে গিয়েছিল। পরে আমি দেশে আসি। এখন দেশে এসে দেখি এই প্রতিবন্ধীদের কোনো স্কুলে ভর্তি করে না। স্বাভাবিক বাচ্চাদের সাথে প্রতিবন্ধীরা পড়ালেখা করতে পারে না। এখানে মাদারীপুরে এবং মাদারীপুরে একটা আছে, কিন্তু রাজুরে কোনো প্রতিবন্ধী স্কুল নেই। তো চিন্তা করলাম, প্রতিবন্ধী আমার মেয়েটা যেমন প্রতিবন্ধী, সমাজে অনেক প্রতিবন্ধী আছে তারা অবহেলিত, তা আমার কিছু একটা করতে হবে। ওইখান থেকে এই ভ্যান চালানো অর্থ দিয়ে আমি নিজ উদ্যোগে স্কুল শুরু করি আমার বাড়িতে। পরবর্তীতে 2021 সালে এই জমি কিনা আমরা এখানে স্কুলটা দেই। আচ্ছা, তো এখন আপনার স্কুলটি কেমন চলতেছে? এবং এখন আলহামদুলিল্লাহ ভালো, কারণ স্কুলে 206 জন ছাত্রছাত্রী আছে এবং আমাদের স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। আর
আমাদের সংস্থার সভাপতি মুক্তা শেখ। আর এই সবাইকে নিয়ে মূলত স্কুল পরিচালনা করি। তো সবাই নজর আছে, সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে মাদারীপুরের সবাই খুব ভালোবাসে স্কুলটাকে। আর ব্যক্তিগতভাবেও যারা সমাজের ভালো মানুষ তারাও এখানে কিছু দান অনুদান করে, এইটা দিয়ে আর আমার নিজের অর্থ দিয়েই পরিচালনা করতেছি বর্তমানে। আচ্ছা, এমনি আপনার তো এমনি কোনো সমস্যা বা কোনো নাই? সমস্যা বলতে এখানে সমস্যার কথা বলে শেষ করা যাবে না। আপনারা জানেন যে বিশেষ বাচ্চাদের জন্য বিশেষভাবে স্কুল তৈরি করতে হয়। এখানে আপনারা দেখলেন শুধু ভবন আছে, কিন্তু বিশেষ বাচ্চাদের জন্য যে আপনার এই স্বাস্থ্য সম্পন্ন টয়লেট সেটা নাই। আর মূল যে সমস্যা হলো এই রাস্তা, এই রাস্তাটা না থাকার কারণে বাচ্চারা কিন্তু সঠিকভাবে স্কুলে আসতে পারে না। এখানে দেখবেন আপনার এই বাগানের ভিতর দিয়ে মানুষের জায়গা দিয়ে যাইতে হয়, মাঝে মাঝে আটকাই দেয়, আবার অন্য রাস্তা বাইর করতে হয়। এইভাবে চলতেছি, কিন্তু রাস্তাটা হইলে প্রতিবন্ধী বাচ্চারা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে পারবে এবং যাইতে পারে। 20 টাকা তাহলে স্কুলে আসতে পারে না। এই যে বর্তমানে দেখেন আমার স্কুলের কারেন্টের ভিতরে রুমে টিন কাইটা ঢুকছে, ঢুকা আজকে 3 মাস হলো, কারেন্টের তার সব ওয়ারিং তারগুলি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখন যদি কড়াই করতে পারি নাই, কারণ এই কালেকশনও করতে পারি নাই আর কড়াইও করতে পারি নাই। তার কারণে বর্তমানে স্কুল একটু কম চলে। তারপরেও মাঝে মাঝে ছাত্রছাত্রী আইনা তাদেরকে করি, আনন্দ দিই, বিনোদন করি। তা না হলে বাচ্চারা মনোযোগ একবার হারাই ফেলাইলে তখন আর আসতেই চাবে না। এটাই, হ্যাঁ, এই জন্য আর কি আপনি চালাই রাখতেছি, অনেক কষ্ট হচ্ছে বর্তমানে। মানে আপনি কি কাজ করেন? আমি মূলত ভ্যান চালাইতাম। আর এখন হচ্ছে গিয়ে ওই যে দোকানে দোকানে যে এই যে মোদি মালের যে চকলেট, চিংগাম এইগুলি আইনাই না দোকানে দোকানে বিক্রি করি। আচ্ছা, তো আপনি তো মহৎ একটা উদ্যোগ নিয়েছেন যে এত সুন্দর একটা স্কুল করছেন। এবং এই স্কুলটা তো মানে রেগুলার ক্লাস হয় না? হ্যাঁ, রেগুলারই ক্লাস হয়, এই সপ্তাহে 5 দিন। আচ্ছা, সপ্তাহে 5 দিন। বুঝতে পারছি। ওই যে এক মানে গাড়ি নাই তো, ভ্যান নাই তো, ভ্যান না থাকার কারণে এক এক এলাকায় থেকে এই একটা গাড়ি আছে 500 টাকা দিয়ে একদিন আনলে গাড়িওয়ালারে 500 টাকা দিতে হয়। এই খরচ কি পুরো আপনি বহন করেন? হ্যাঁ, আমি বহন করি। এটা কোনো জায়গা থেকে কোনো ফান্ড কিছু আসে না? ফান্ড আসে না, কারণ কি জেলা পরিষদ এই যে ডিসি স্যারের মাধ্যমে জিআর দেয়, ওটা বাৎসরিক দেখা যায় 1 লাখও দেয়, 50,000ও দেয়। এবার 2 বছরের মধ্যে আমি 54,000 টাকা পাইছি। বুঝতে পারছি। এটা আসলে সম্ভব না, এটা তো সম্ভব না। যাক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এত সুন্দর একটি প্রতিষ্ঠান দেখেও খুব ভালো লাগলো, কারণ এইরকম মানুষের জন্য কেউ আগায় না এবং কেউ এটা করে না যে আপনি যেটা করতেছেন। সবাই মনে করে আমি সরকারের কাছ থেকে আনি আর খাই, বিভিন্ন মানুষের দেয়, আসলে তা না। একবার এই বছর উঠছে হলো গিয়ে রমজান মাসে 28,500 টাকা ব্যক্তিগতভাবে দান অনুদান, আর সরকারি ভাবে পাইছে 54,000 টাকা, 1 বছর 2 মাসে। তাহলে এটা দিয়ে কি সম্ভব? না, এটা দিয়ে সম্ভব হয় না। মানুষ শুধু গিবত গায় যে আনি আর খাই। আপনারা জানেন যে আমার মেয়েটা রাজুর কলেজে পড়ে, এবার ফাইনাল দেবে 2026-এ। আসলে আমি শিক্ষায় লেখাপড়া যদিও বেশি একটা না, কিন্তু আমার কাছে শিক্ষার মূল্যায়নটা আছে, যে শিক্ষিত হইলেই ওই জাতিটা উন্নত হবে। বুঝতে পারছি। শিক্ষা ভিতরে না থাকলে তার উন্নত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর প্রতিবন্ধী বাচ্চারা মূলত কারিগরি প্রশিক্ষণের যে মাধ্যম, এটাই আমার মূল লক্ষ্য, যে আমি কারিগরি ভাবে ওকে দক্ষ করে তুলবো। প্রতিবন্ধী বাচ্চা আসলে ওদের ভিতরে কিন্তু মেধা অনেক প্রচুর থাকে। এক একজনের এক একটা মেধা আছে। আপনি ওরে ঝালাই করেন না, তাহলেই দেখবেন ও চলবে, কিন্তু ওর যদি ঝালাই না করেন চলবে না। ওরে আপনি যদি কোনো একটা লক্ষ্যে ওর ভিতরে কি প্রতিভাটা আছে এটা আপনি খুঁজে বের করতে হবে আগে। বের করার পরে আপনি ওরে ওই পথে হাঁটাবেন, দেখবেন আপনার থেকে 3 গুণ বেশি পারবে ও। ওদের কিন্তু আইকিউ লেভেল অনেকের ভালো আছে, যে মানুষ আপনি যেটা পারবেন না তা ওটা ওরা করে দেখাইতে পারে। ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা দেখলেন যে আমি গিয়ে স্কুলের সভাপতি, সেই ভাইয়ের সাথে কথা বললাম। চমৎকার একটি উদ্যোগ নিয়েছে, এত সুন্দর একটি উদ্যোগ। এবং এই স্কুলটিতে আপনার থেরাপি রুম পর্যন্ত আছে, থেরাপি রুম। তারপর গিয়ে আমি আপনাকে একটু দেখাই, এটা থেরাপি রুম। তারপর গিয়া অফিস কক্ষ, বিভিন্ন ক্লাস। এখানে গিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের যে একটি ক্লাস রুটিন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটাই দেখেন, তাদেরকে রান্নাও শেখানো হয়, অনেক কিছু, বেশ নাচ গান। মানে এদের গিয়া। তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন, হ্যাঁ, আমি এইচএসসি পাস করছি ব্যবসায় শিক্ষা শাখা থেকে। তো তখন আমার স্বপ্ন ছিল যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব, কিন্তু আমি হাঁটাচলা করতে পারি না বিধায় পড়াশোনা, আমাদের এলাকায় কোনো সায়েন্সের টিচার ছিল না বিধায় অনেক দূরে যেয়ে পড়াশোনা করতে হতো। তো সেই সুবাদে আমার স্বপ্নটা
বলিদান দিয়া আমার ব্যবসায় শিক্ষা নিয়ে পড়তে হয়েছে। তো এখন আপাতত ব্যবসায় শিক্ষা নিয়ে পড়বো। ব্যবসায় শিক্ষা নিয়ে পড়ার পাশাপাশি আমার বাবার যে প্রতিষ্ঠান সেখানেই জয়েন করব। আব্বু যেরকম প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছে, আমিও আশা করব ওদের নিয়ে কিছু করার। আমি যেহেতু গড়ে উঠেছি, আমার উচিত যে আমি আরও 5টা বাচ্চাকে গড়ে তুলে দিতে পারি। ওদের সমাজে যে বোঝা পাবে আমি সেটা দূর করতে চাই, যে ওরা সমাজের বোঝা না, আমি এটা প্রমাণ করে দেব। এই স্কুলের তোমার কি ভালো লাগে, তোমার স্কুলের যেটা? আমার স্কুলে হ্যাঁ, এই যে আমি সারাদিন ঘরে বসে থাকি, স্কুলে গেলে বাচ্চাদের সাথে মিশতে পারি, ওদের সাথে এনজয় করতে পারি, একাকিত্বটা বোধ হয় না। এটাই এই যে যে প্রতিবন্ধী এরা হচ্ছে ঘরের মধ্যে থাকে সব সময়, কিন্তু এদের যে সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে, যে এই যে এরা এখানে এসে রান্না, তারপরে নাচ গান, সবাই একসাথে বসে কথা বলা, এটা হচ্ছে তাদের আরো বেশি আনন্দ দেয়। তো হচ্ছে আমি চাই, আমার পক্ষ থেকে চাই যে এই স্কুলটির দিকে তাকানো হোক এবং এই স্কুলটিকে ভালো সুন্দর একটি প্রতিষ্ঠান করা হোক। এই হচ্ছে আমার কথা। এখন